সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন, সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই আয়োজনটি করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। তবে আমরা শুরুতেই এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে যে সড়ক পথে সরকারের আসলে যে ব্যবস্থাপনা এবং যে রেল এবং নৌপথে যে ব্যবস্থাপনা, আমরা গত ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে আমরা দেখেছি ব্যবস্থাপনাটা বেশ ফ্রুটফুল ছিল। সেখানে দেখা যাচ্ছে যে তেমন কোনো দুর্ভোগ হয়নি। আমরা দীর্ঘদিন পর এরকম একটা পরিবেশ দেখেছিলাম, সেটি দেখে অনেকটা আশান্বিত হয়েছিলাম। কিন্তু এবার আমরা দেখলাম সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কের আশপাশে এখানে সেখানে গরুর হাট গড়ে ওঠায় দেখলাম যে এক ধরনের কিছু অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রথম আপনাদের ভয়েস অফ ডেমোক্রেসি ভিওডির অনুষ্ঠানে স্টুডিওতে আপনাদের প্রোগ্রামে আমি যুক্ত হয়েছি। আপনাকে ধন্যবাদ এবং ভিওডির যারা লক্ষ লক্ষ যারা দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং সবাইকে ঈদ মোবারক দেই। যেটা বলছিলেন যে এবার আমরা তো আশা করেছিলাম যে গতবার ঈদ উল ফিতরের সময় যেভাবে খানিকটা নির্বিঘ্নে একটা ঈদ যাত্রা বা ফিরে আসাটা হয়েছিল, এবারও হয়তো এরকমটা হবে। কিন্তু গত দুদিনের যে রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক। দীর্ঘ 3, 5, 7, 10 কিলোমিটার পর্যন্ত যানজট দেখছি মানুষজনের। কিন্তু এবার যেহেতু লম্বা ছুটি ছিল, মানুষের ধারণা ছিল যে এবারও ঈদ যাত্রাটা অনেকখানি নির্বিঘ্ন হবে, কিন্তু বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। একটা তো আমাদের এখানে ঈদুল আজহা কেন্দ্র করে পশুর হাটের যে পরিস্থিতি, এটা খানিকটা হয়তো এই পরিস্থিতির জন্য কিছুটা দায়ী বলে আমার কাছে মনে হচ্ছে। যেখানে সেখানে পশুর হাট বসছে, গরু ছাগলের হাট বসছে এবং এটার কোনো নীতিমালা অনুসরণ হচ্ছে এটা আমার কাছে মনে হয়নি। স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক অথবা অর্থনৈতিকভাবে যারা প্রভাবশালী, তাদের চাপে পড়ে যে কোনো জায়গায় তারা হাট বসিয়ে দিচ্ছেন। ইভেন সড়কে, মহাসড়ককেও এই জন্য তার যাত্রাটা অনেকখানি শ্লথগতি হয়ে যাচ্ছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত যে দায়িত্ব ছিল, সেটাও সব ক্ষেত্রে তারা পালন করতে পারছেন এরকমটা মনে হচ্ছে না। অনেকটা ক্ষমতাসীনদের কাছে তারাও কিছুটা অসহায় বলে আমার কাছে মনে হচ্ছে। আর সব মিলে আর আমাদের এখানে তো ট্রাফিক ব্যবস্থা, সেটার তো একটা আছে। এখনও যারা একটা দায়িত্বে আছেন, তাদের পেশাগত যে সিরিয়াসনেস, সেদিক থেকে আমার কাছে ঘাটতি হিসাবে আমি দেখছি এটা। আর এবারকার ইয়েতে বেশি লোকজন যাবে, যেহেতু একটা লম্বা ছুটি, তো এটা কিন্তু একটা মানে ধারণা করা গিয়েছিল যে ছুটির এই 1-2 দিন আগে থেকে একটা বেশ প্রবল একটা ধাক্কা পড়বে যাওয়ার ক্ষেত্রে। যারা বাইরে যাবেন, একদিনে তারা ঢাকা বা মহানগরগুলো তারা আর সময় নষ্ট করতে রাজি না। ফলে স্রোতটা অনেকটা একসঙ্গে প্রায় যাত্রা করা। গতবার দেখেছিলাম প্রায় 80 থেকে 90 লক্ষ মানুষ সিমের হিসাবে গত ঈদ উল ফিতরে তারা ঢাকার বাইরে তারা গিয়েছিলেন। এবারও এরকম হবে, অথবা কাছাকাছি বা তার বেশিও হতে পারে। তো আমি মনে করি এখনো পর্যন্ত যেহেতু 7 তারিখে ঈদ উল আজহা, তো আজকে এবং সেদিক থেকে আগামীকালটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এসব ব্যাপারে একটু পরিকল্পনা, পেশাদারিত্ব, আর বিশেষ করে হাট বাজারে যে বাজার বসিয়ে দেওয়া, এগুলোর ব্যাপারে যদি আমরা নিয়মিত অনুসরণ করতে পারি, স্থানীয় প্রশাসন, সেটা আমি স্থানীয় প্রশাসনের সাথে ক্ষমতাসীনদের যদি একটু সহযোগিতা থাকে, তাহলে অনেকখানি নির্বিঘ্ন করা সম্ভব। সবটা ঢাকা থেকে বসে আপনি করতে পারবেন এরকম না, কিন্তু পরিষ্কার একটা ডিরেকশন যাওয়া দরকার। তো আমি তারপরে মানুষ আমাদের এখানে তো এখনো আমাদের শেকড় যে গ্রামে, সেটা বোঝা যায় 2 ঈদের সময়। এই শেকড়ের টানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও
আমরা বাসে উঠি, ট্রেনে উঠি, আগে আমরা লঞ্চে উঠতাম। এটা কি মর্মান্তিক অনেকগুলো লঞ্চ দুর্ঘটনা হয়েছে, আপনি জানেন। পদ্মাতে একবার পুরো লঞ্চটাই ডুবে গেল, সেই ছবিটা আমার চোখে এখনো ভাসে। তো আমরা নিশ্চয়ই মানে উৎসব তো আমরা বর্ণিল করতে চাই, যাওয়া আসা যদি নিরাপদ না হয়, উৎসবের যে আনন্দ, এই আনন্দটা অনেকখানি কিন্তু এটা হতাশা পর্যবেসিত হয়। আনন্দের যে রং, সেই রঙের ছোটা না হয় অনেক সময় হতাশা, দুর্ভোগ, কষ্টে, এমনকি মর্মান্তিক প্রাণহানির পর্যন্ত ঘটনা ঘটে। এখানে জনসচেতনতা নাগরিক হিসাবে সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোথাও যেন অতিরিক্ত যাত্রী হয়ে, অতিরিক্ত লোড নিয়ে আমরা জীবনের মানে মূলধন, নিজের জীবন, সেটাকে যেন ঝুঁকির মধ্যে আমরা না যাই। দেখলে একবেলা পরে গেলাম বা একদিন পরে গেলাম, তাহলে মানে অনেকখানি ভোগান্তি, অনেকগুলো গুরুত্বপূর্ণ দুর্ঘটনা এড়ানো সম্ভব। ধন্যবাদ সাইফুল ভাই। আমরা এবার একটু ভিন্ন আলোচনায় আসবো। আমরা জানি যে আপনারা প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন নির্বাচন ইস্যুতে, যে নির্বাচনটি আসলে কখন অনুষ্ঠিত হতে পারে। বেশ কিছু অধিকাংশ রাজনৈতিক দলই বলেছেন যে তারা ডিসেম্বরে নির্বাচন চান, কিন্তু সেখানে তিনটি রাজনৈতিক দল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি রাজনৈতিক দল তারা নির্বাচনটি সংস্কার কিংবা জুলাই যে চার্টার আছে সেটির পরে চাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে তো এখন পর্যন্ত আসলে ওই ধরনের দৃশ্যমান কোনো অগ্রগতি কিংবা সমাধানটা হয়নি। তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি, এটির আসলে সমাধানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন যে 2 দিন আগে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের যে সভা, যে সভাতে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস তিনি নিজেই উপস্থিত ছিলেন। সেখানে আমরা মোট 28টা দল, তারপরে 26 জন কথা বলেছেন। আমি নিজেও সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ পয়েন্টে উত্থাপন করে আমি নিজেও কথা বলেছি। যেটা আপনি উল্লেখ করছিলেন, এর মধ্যে যে 26টা দল কথা বলেছে দলের পক্ষ থেকে, 23টা দলই তারা এই মতামত দিয়েছেন যে এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের যে নির্বাচন, সে নির্বাচন হওয়া উচিত এবং মানুষ 16 বছর ধরে এই ধরনের নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আমার দিক থেকে আমি যেটা পরিষ্কার করে বলেছি যে সরকার এ পর্যন্ত তারা কিন্তু স্পষ্ট করতে পারেননি যে কেন ডিসেম্বরের পরেও তাদেরকে আরও 6 মাস নেওয়ার প্রয়োজন হবে। আমরা বলেছি যে যদি বোঝা যায়, কারণ যে আমার কাজের জন্য 31 ডিসেম্বরের পরও আরও 15 দিন লাগবে কি আরও 20 দিন লাগবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি প্রয়োজনীয় সমন্বয়টা থাকে, তাহলে এটি নিয়ে গুরুতর কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু আপনি খেয়াল করবেন, আরেকটা কথা ওদিন আলোচনা হয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টা জাপানে তিনি যে কথাটা বলেছিলেন যে কেবলমাত্র একটি রাজনৈতিক দলে ডিসেম্বরে নির্বাচন চায়, ওদিন সেটা আলোচিত হয়েছে এবং সেদিন দেখা গেছে যে বিপুল অধিকাংশ দলই তারা কিন্তু ডিসেম্বরেই চান। এবং একথা আমি খুব স্পষ্ট করে বলেছি যে এটা প্রধান উপদেষ্টার ওনার যে একটা 7 মাসের, ওনার যে যদি ডিসেম্বর থেকে যদি জুন ধরি তাহলে তো 7 মাসের একটা জায়গা হয়, তাই তো 7 মাস হয়। তাহলে রাজনৈতিক দলগুলো ওনার ডিসেম্বর মাসটাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। তার মানে এটা ওনার প্ল্যানিংয়ের বাইরে না। উনি যে কথা বললেন তার মানে 30শে জুনের অর্থ কিন্তু তার মানে ডিসেম্বরও হতে পারে বা ডিসেম্বরের পরেও হতে পারে। তো যেহেতু প্রধান যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, ইলেকশনে যারা অংশগ্রহণ করবেন, যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, যারা নির্বাচন করবেন, যাদের প্রতিনিধিরা পার্লামেন্টে যাবেন, তারা যখন প্রায় সবাই তারা যখন ডিসেম্বরের পক্ষে কথা বলছেন, তখন তো নিশ্চয়ই এটা প্রধান উপদেষ্টা এবং তার সরকার এটাকে সিরিয়াসলি বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। এবং যেটা বলেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্বের জায়গাটা তারা তৈরি করছেন। আমরা বলেছি যে এটা একটা প্রয়োজন নেই, কারণ আমরা সরকারি সমালোচনা আছে আমাদের সত্য, কিন্তু এখনও সরকারের উপরে আমরা আস্থাটা আমরা রেখেছি। আমি নিজে বলেছি যে আমরা মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমি আগের মিটিংয়ে বলেছিলাম, ওদিন আমি বলেছি যে যুদ্ধের মাঝখানে আমরা তো কমান্ডার পরিবর্তন করতে চাই না, কিন্তু কমান্ডারের ওনার যে বাকি স্টাফরা, যে কমান্ডিং কাউন্সিল,
তাদের কাজের ব্যাপারে মানুষের প্রশ্ন আছে, মানুষের বিতর্ক আছে। আমি নিজে বলেছি যে আপনার যে সমস্ত কারণে সরকার বিতর্কিত হচ্ছেন, উচিত হবে সেই বিতর্ক থেকে সরকারকে বেরিয়ে আসা। বেশ কিছু উপদেষ্টার ব্যাপারে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে, আপত্তি উত্থাপিত হয়েছে। আমরা বলেছি সরকার উচিত হবে সেই বিতর্কের অবসান ঘটানো। আর সরকার এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো তাদের প্রধান ম্যান্ডেটের বাইরে, বিচার সংস্কার বা নির্বাচনের যে প্রধান ম্যান্ডেট তার বাইরে, যেটার সাথে আমার স্বাধীনতা সরকার আমরা বলেছি, যেমন ধরুন এই যে মানবিক করিডোরের প্রশ্ন যেটা তারা উত্থাপন করেছেন, চট্টগ্রাম বন্দরকে তারা দক্ষতার নাম করে বিদেশি কোম্পানি, কিন্তু সেখানে কথা একটু অ্যাড করি যে জাতিসংঘের এর আগে সরকার থেকে বলা হলো যে করিডোর এটি জাতিসংঘের বিষয়, জাতিসংঘ একটি মানবিক করিডোর এখান থেকে প্রত্যাশা করছে। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইস গতকালকে বলেছেন যে এটি জাতিসংঘের আসলে বিষয় না, জাতিসংঘ করিডোরের বিষয়ে আসলে জ্ঞাত না। এবং এটা আমার কাছে, আমি খুব বিস্মিত হয়েছি। মানে এই কারণের জন্য সরকারের তিনজন তিন রকমের কথা বললেন শুধুমাত্র এই করিডোর নিয়ে। তিনজন কথা বললেন। প্রথমত প্রধান পররাষ্ট্র উপদেষ্টা বললেন করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একদিন দুদিন পরে রাজনৈতিক দলগুলো যখন বিরোধিতা করছে, জনগণ যখন এটা নিয়ে অপোজ করছে, তখন বললেন প্রেস সচিব বললেন যে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আবার কদিন পরে সংবাদ সম্মেলন করে জাতীয় নিরাপত্তার বিশেষ উপদেষ্টা খলিলুর রহমান তিনি বললেন যে না, করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা হবেও না ভবিষ্যতে, কিন্তু আমরা একটা নিরাপদ প্যাসেজ নিয়ে আলোচনা হয়েছে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যাপারে। তিনি এটা বলে আরও নতুন বিতর্কে তিনি জন্ম দিয়েছেন। আর আপনি বললেন, আর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গতকাল তার যে সাংবাদিকদের সাথে তার যে বক্তব্য, সেটা তো বোঝাই গেছে তিনি তো স্ট্রেট বললেন জাতিসংঘ এর সঙ্গে কোনোভাবেই যুক্ত না। তাহলে কোনটা সত্য? একসাথে তো এতগুলো জিনিস সত্য হতে পারে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য একটাই সত্য। তাহলে অন্যরা হয় সত্য বলেননি, অথবা তারা মিথ্যা বলেছেন, অথবা তারা অতিরঞ্জিত করেছেন। এখান থেকে শুভঙ্করের কোনো ফাঁকি আছে এবং আমি জানি না, কিন্তু একটা বোঝা যায়, আপনি গ্রামে একটা কথা আছে, কোথাও যদি আপনি ধোঁয়া দেখেন দূরে, বুঝতে হবে যে নিচে কোথাও না কোথাও একটা আগুন জ্বলছে। আগুন না জ্বললে ধোঁয়া দেখার কথা না। আমি এটা পাবলিকলিও বলেছি, বোঝা যাচ্ছে সরকার কিছু একটা লুকোতে চাইছে, কিছু একটা গোপন করতে চাইছে। না হলে একটা বিষয় নিয়ে এতগুলো মতামত আসার কোনো প্রশ্ন না। এখানে আমরা আগে দেখেছি যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য 16 বছর, এটাকে আরো তিনি 30 বছরে নিয়ে যেতে চাচ্ছিলেন। সেই কারণে তিনি অনেক গোপন চুক্তি করতেন, অনেক ইস্যু, তিনি ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আমাদের ইউনূস সরকার, যার কাছে জনগণ, এই দেশের সব মানুষের প্রত্যাশা, আন্তর্জাতিক মহলের প্রত্যাশা, সেখানে কি লুকোনোর আছে? আমার এই বিষয়টি বোধগম্য না। আমার কাছে একটা মনে হয়েছে, আপনার অনুষ্ঠানে আমি যারা দর্শক তাদেরকে বলতে চাই, প্রথমত মনে হয়েছে যে সরকার কেন এটা করছেন। আমরা স্পষ্ট করে বলেছি বিচারের ব্যাপারে সবাই আমরা একমত, বিচারটাকে কার্যকরী করেন, এটাকে দৃশ্যমান করেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারেও আমরা একমত। আমরা বলেছি সংস্কার, এটা তো আমাদের যারা আমরা যুগপৎ আন্দোলনের শরিক ছিলাম 3 বছর আগে থেকে 31 দফা নিয়ে রাজপথে আপনারা দেখেছেন, ধারাবাহিকভাবে আমরা রাজপথে দীর্ঘদিন ধরে। তাহলে আমরা বলেছি যে এটা নিয়েও আমাদের মধ্যে দ্বিমত নেই। কোথায় দাঁড়াবো? আমরা আলাপ আলোচনা করে যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো, বটম লাইনটা হবে সেখানে একমত হতে পারলে আমরা বলেছি ইভেন বাই জুন পুরো আলোচনাটাকে সামিং আপ করে একটা জায়গায় এসে আমরা আর্লি জুলাই, আমরা একটা জুলাই সনদ, এটাকে জাতীয় সমঝোতা সনদ বলি বা জুলাই সনদ বলতে আমার আপত্তি নেই, সেটা বলে আমরা এটা হতে পারে। আর বাকি থাকে ইলেকশনের প্রশ্নটা, সরকার এ পর্যন্ত কোনো ব্যাখ্যা হাজির করতে পারেনি। আমরা বলেছি যে আপনি সুস্পষ্টভাবে তিনটারই, বিচার, সংস্কার এবং নির্বাচন, পরিষ্কার করে আপনি কথা বলুন যে আপনি কোনটাকে কিভাবে মানুষকে আশ্বস্ত করেন, রাজনৈতিক দলগুলোকে আপনারা আশ্বস্ত করেন। আরেকটা আমরা বলেছি, উনি মাঝখানে ওই যে দেখলেন আপনি প্রধান উপদেষ্টা মন খারাপ করে তিনি পদত্যাগের কথা ভেবেছিলেন। তো আমি বলেছি যে হ্যাঁ আমাদের সমালোচনা আছে, কিন্তু নিশ্চয়ই আমরা তো অন্তর্বর্তী সরকারকে নিয়েই আমরা কিন্তু ইলেকশনটা করতে চাই। কিন্তু গুরুত্বপূর্ণ যে কথা আমরা বলেছি,
অন্তর্বর্তী সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ সরকার, বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী অংশকে মদত যোগানো সরকারের কাজ না। আর বাস্তবে আমি দুদিন আগে যে কথা বলেছি, অন্তর্বর্তী সরকারকে এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই কাজ করতে হবে। তাহলে সমস্ত স্টেক হোল্ডার, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সমান আচরণ কিন্তু এক্সপেক্ট করবে। এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং যদি এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা চাইলেও এই সরকারের অধীনে দলগুলো নির্বাচনে যেতে চাইবে কিনা, যে সরকারের পক্ষপাত নিয়ে প্রশ্ন আছে বা পক্ষপাত দুষ্টতার অভিযোগ আছে, এটাও বড় প্রশ্ন হিসেবে আজকে না হলে কালকে না হলে পরশুদিন এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। কিন্তু আমরা বলেছি, সেজন্য সরকারকে আমরা সতর্ক করেছি, পরামর্শ দিয়েছি, আপনি বিতর্কিত জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন। আপনি অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র মতন করে কাজ করেন। দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, একটা বিরোধাত্মক জায়গায় দাঁড়াবেন না। কারণ এই দলগুলোতে দলের সমর্থনের জন্যই তো আপনারা গত 10 মাস ধরে ক্ষমতায় আছেন। আমরা এক কাটটা সমর্থন দিয়েছি বলে তো আপনারা এখনো পর্যন্ত আছেন। কেবলমাত্র ক্ষুদ্র একটি অংশের হলে তো রাজনৈতিক দলগুলো যদি সমর্থন প্রত্যাহার করে, এই সরকার তো 3 দিন 7 দিন তো টেকাটা অসম্ভব হবে। আরেকটা আমরা লক্ষ্য করেছি, অপ্রয়োজনীয়ভাবে সশস্ত্র বাহিনী সহ নানা অংশের সাথে তারা অপ্রয়োজনীয় একটা বিরোধের জায়গাটা তারা জড়িয়ে যাচ্ছেন। এটা বলে খুবই অপ্রয়োজনীয়। সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্য রেখেছেন, সেটাও কিন্তু রাজনৈতিক দল এবং জনগণের এক ধরনের আকাঙ্ক্ষার এক ধরনের প্রতিফলন ঘটেছে। আমাদের মতো দেশগুলোতে এ ধরনের সংকটজনক অবস্থায়, যেখানে মিলিটারি বরঞ্চ হস্তক্ষেপ করতে চায়, অনেক সময় তারা পাওয়ার তারা টেক ওভার করতে চায়, সেখানে আমাদের সশস্ত্র বাহিনী বলছে আমরা গণতন্ত্র চাই, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং তারা বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো, এটা তারা বলছেন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, আমরা একটা পেশাদার বাহিনী। এবং একই সাথে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, বলছেন আমরা আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব বিপন্ন হয় এরকম কোনো কিছুর সাথে সশস্ত্র বাহিনী যুক্ত হবে না। তো এরকম আমাদের মতন দেশের এরকম একটা বাহিনী এই কথা বলছে, তো এটা বিশ্বকের মানুষ তো এটাকে স্বাগত জানিয়েছে, মানুষ এটাকে সাধুবাদ দিয়েছে। আমি সেজন্য সরকারকে বলেছি, এই কণ্ঠগুলো সরকারের বিবেচনার মধ্যে নেওয়া দরকার। বিবেচনার মধ্যে নিয়ে আমি প্রথমত বলেছিলাম, জাপান যাওয়ার আগে তার উচিত ছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা। ওদিনও তিনি আমরা বললাম, কিন্তু স্পষ্ট করে সরকার কোনো কথা বলেনি। আমি গত 3টা মিটিংয়ে, আমি পাবলিক মিটিংয়ে বলেছি যে, আপনারা জানেন ঢাকার একটা খুব জনপ্রিয় সিনেমা ছিল গোলাপি এখন ট্রেনে। জি, গোলাপি যখন কোনো কথাই বলছে না, তখন গোলাপিকে বলছে, গোলাপি একটা কথা বল। গোলাপি কোনো কথাই বলছে না। শিশু দাদি বিরক্ত হয়ে বললেন, গোলাপি মনের কথা খুলে কও। এটা 2বার করে বললেন। তা আমি মাঝখানে বলেছি, সরকারের মনের কথাটা এখনো কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। মনের কথাটা খুলে বলা দরকার, যেটা আপনি বলবার চেষ্টা করলেন। তারা কি অপ্রয়োজনীয়, তারা কি ক্ষমতাকে প্রলম্বিত করতে চান, তারা কি দীর্ঘায়িত করতে চান, আসলে তাদের মনের মধ্যে কি আছে? কিন্তু এটা কিন্তু হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা না। আমার একটা উত্তর হচ্ছে, সম্ভবত 2টো কারণে আজকে আমাকে আর কয়েকটা মিডিয়া থেকে মানে ফোনে তারা আমার মতামত নিচ্ছিলেন কয়েকটা বিষয়। আমি আপনার প্রশ্ন উত্তর করি। একটা মনে হয়েছে যে ওনাদের নতুন মদত দানকারী দলকে ওনারা একটু বাড়তি সময় দিতে চান, এটা হয়তো হিডেন একটা কারণ হতে পারে। আরেকটা সম্ভবত ভবিষ্যতে নির্বাচিত সরকারের পক্ষে মানবিক করিডোর বলি, বন্দর বিদেশিদেরকে লিজ দেওয়া বলি, অথবা আপনি যখন তখন আপনি কোনো দরপত্র ছাড়াই স্টারলিংককে যেভাবে আপনি এখানে যুক্ত করলেন, তো এই ধরনের যে পদক্ষেপগুলো নির্বাচিত সরকারের পক্ষে নেওয়া সম্ভব না। প্রবাবলি এই ধরনের কোনো এজেন্ডার কারণের জন্য তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান কিনা সচেতন মহলের মধ্যে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি শেষে সরকারকে বলবো, নতুন করে বিতর্কে জড়িয়ে পড়াটা সরকারের কাজ হবে না। তারা ক্ষমতা নিয়ে এসছেন এবং আমরা সরকারের একটা খুবই মর্যাদা সম্পন্নভাবে তারা তাদের ক্ষমতার কাজটা সম্পন্ন করবেন। তারা যদি একটা বিচার একটা পর্যায়ে এনে সংস্কার, এই জুলাই সনদটা স্বাক্ষর করে যদি আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা যদি পার্লামেন্ট গঠন করেন, যদি সরকার গঠন করতে পারেন এই সরকারের নেতৃত্বে উদ্যোগে, তাহলে সরকারকে নিশ্চয়ই
আমি তখন এই ডাবল প্লাস দিতে আমি কিন্তু দ্বিধা করবো না। না, অবশ্যই আমরাও সেটি প্রত্যাশা করি, কিন্তু মূল কথা হচ্ছে আপনি যেমনটি একটা আশঙ্কার কথা বললেন যে সরকার এই যে স্টারলিংকে টেন্ডার ছাড়াই তিনি দিয়ে দিলেন, এই দরপত্র ছাড়া দিয়ে দিল, এইগুলো তো আশঙ্কার কথা। আমরা একদিকে দেখছি পুশিন হচ্ছে ভারত থেকে একেবারে গণহারে, এইরকম কিন্তু কোনো রাজনৈতিক সরকারের সময় এতটা দেখিনি, এই পরিমাণে দেখিনি, দিনের পর দিন চলছে। এবং এখানে তাহলে এই পাশাপাশি আমরা দেখছি যে সচিবালয়ের মতো জায়গায় প্রতিনিয়ত আন্দোলন চলছে, তারা রাস্তায় নেমে আসছে। তারপরে সরকারের বিভিন্ন সেক্টরে এরকম অস্থিরতা দেখা যাচ্ছে, সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে সরকারের তো বোঝা উচিত যে আসলে কোন দিকে যেতে পারে, বা এই পরিস্থিতি আমাদের তো হয় আমরা কঠোর হস্তে দমন করব, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবো, অথবা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার হস্তান্তর হবে সুন্দর। আপনি যে দুটো কথা বললেন, প্রথমত সরকারের কঠোর হওয়ার ক্ষমতাটা সরকার অনেকখানি হারিয়ে ফেলেছে। আমি এটা অনেকদিন ধরে বলে আসছি, গত 3-4 মাস ধরে। প্রথমত মানুষ মনে করছে সরকার খুব দুর্বল। মানুষ যখন কেউ মনে করে সরকার দুর্বল, তখন মানুষ অনেক কিছু নিজের হাতে কিন্তু নিয়ে নেয়। আবার দেখছে সরকার অকার্যকর। যখন মনে করে একদিকে দুর্বল এবং অকার্যকর, তার কোনো ইফেক্টিভনেস নেই, তখন কি হয়, এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি তখন তৈরি হয়। ঠিক এখন যেটা চলছে, এখন অনেকটা সরকারের মধ্যে তো আমি বলেছি, আমি এটাও আমাদের সঙ্গে ওনার যখন দেখা, যেদিন উনি পদত্যাগ করতে চাইলেন, পরের দিন যখন দেখা, আমি বলেছি যে এটা তো এরকম না যে আপনি যখন তখন চাইলে আপনি করতে পারেন। আর আমি বলেছি যে আমরা তো দেখছি অনেকগুলো প্যারালেল সরকার একসাথে কাজ করছে। আমি বলেছি যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই এই অন্তর্বর্তী সময়ের জন্য। একসাথে যদি এতগুলো সরকার যদি ফাংশন করে, তাহলে সরকার তো কোনো কিছু কাজ করতে পারবে না। এবং যেটা বললেন, প্রায় সব কিছু ভেঙে পড়ছে। ল এনফোর্সিং এজেন্সির অধিকাংশ পেশাগত দায়িত্বের মধ্যে নাই। আমলারা একেবারে চাকরি বাঁচানোর জন্য, বেতন পাওয়ার জন্য ব্যতিক্রম বাদ দিলে যেটুকু না করলে নয় সেটুকু জব তারা রাখছেন। এবং সমস্ত ক্ষেত্রে ঢাকাতে আপনি যেটুকু সরকার দেখেন, ঢাকার বাইরে তাও কিন্তু নাই। আমি হাসিনের সময় বললাম যে দেশ মানে আল্লাহর ওয়াস্তে চালাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এখনো বলতে হচ্ছে দেশ এক ধরনের আল্লাহর ওয়াস্তে কিন্তু চলছে। কেন চলছে? আমরা যেহেতু দলগুলো সরকারকে এখনো সমর্থন দিচ্ছি, মানুষও এক ধরনের দিচ্ছে ঠিক আছে সরকার তো অল্প সময়ের জন্য আছে, আমরা একটু কষ্ট করি, সহ্য করি। আর আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, স্টেট রান করানোর জন্য পলিটিক্যাল লিডারশিপ দরকার। মানুষ কীভাবে তার লিডারশিপ তৈরি করে? আমাদের মতন গণতান্ত্রিক সমাজে মানুষ একটা পপুলার ইলেকশন ম্যান্ডেটের মধ্য দিয়ে মানুষ তার জনপ্রতিনিধি মানুষ ইলেক্ট করে। কিন্তু বাস্তবে এই ধরনের একটা অনির্বাচিত সরকার, যে সরকারের ডেফিনিট কোনো জবাবদিহিতার কিন্তু কোনো বিধান নাই। ফলে অনেকের কাছে এটা কিন্তু যারা সরকারে আছেন হঠাৎ করে বিশাল অঙ্কের লটারি পেয়ে গেলে যেরকম একটা উচ্ছ্বাস থাকে, তারা এখন যা খুশি করতে পারেন। ওই যে ছোটো বাচ্চারা ওই যে আগুন দেখলে যেমন তারা হাতে নেয়, অনেক সময় তারা খেয়েও ফেলে। এটা কি চোখ পড়াবে না, হাত পড়াবে না, মুখ পড়াবে, তারা জানে না। সরকারের কারো কাজ দেখে আমার কিন্তু এরকমটা আমি কিন্তু দেখছি, এটা সমাধান না। সেজন্য সরকারে আমি বলেছি যে দৌড়টা আপনি শুরু করেছেন, কোথায় জ্যোতির্চিহ্ন টানবেন, কোথায় থামবেন, এটা বুঝতে পারাটা খুব প্রজ্ঞার পরিচয়। তো প্রফেসর ইউনূস তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, বাংলাদেশের মানুষ হয়তো তার ব্যাপারে যেটাই মনে করুক না কেন, একটা ঐতিহাসিক সময়ে তাকে আমরা বেছে নিয়েছি। ওনার যাত্রাটা যাতে আনন্দের হয়, ওনার আনন্দের শুরু হয়েছে, ওনার বিদায়টা উনি যখন দায়িত্ব হস্তান্তর করবেন যেন এটা আনন্দের হয়, সুখকর হয়, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য হয়, এটা নিশ্চয়ই আমরা চাইব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরকম অনেক বিষয়ের সঙ্গে তারা জড়িয়ে পড়ছেন যেসব বিষয়ে আমরা কোনো কথা বলছেন না। সেদিনও যখন কথা বললাম, তিনি অনেক কথাই শুনলেন, কিন্তু নিশ্চিত করে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করবার মতন কোনো কথা কিন্তু বলেননি। আগামী 9 তারিখে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে যাচ্ছেন। ধরুন এত ঘটনা, এত কিছু, ইতিমধ্যে ওনার তো উচিত ছিল দেশবাসীকে আশ্বস্ত করা, রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করে, কারণ যেগুলো আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর ধরুন আপনি কোনটাকে বিবেচনা রাখবেন? একটা দুটো দল যেটা বললো, নাকি ওভারওয়েলমিং মেজরিটি তারা যে কথাটা বললেন, জনগণের যে আকাঙ্ক্ষা, কোনটাকে আপনি বিবেচনায় নেবেন? আপনি নিশ্চয়ই বিপুল অধিকাংশ মানুষের চিন্তা, মনোভাব, আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেবেন। তো এটাকে ওনার উচিত ছিল, এমনকি উনি যুক্তরাজ্যে যাওয়ার আগে যদি উনি নির্দিষ্ট করে কথাবার্তা বলে যেতে পারেন, নিশ্চয়ই সেটা আমরা চাইব।
তিনি ঈদুল আজহার সামনে রেখে কোনো কথা বলবেন কিনা জানি না, বলতে পারলে ভালো হতো। আর একটা কথা আমরা জোর দিয়েছি যে কোনো অংশকে প্রতিপক্ষ বানানোটা সরকারের কাজ না। বলেছি গোটা ডেমোক্রেটিক যে ট্রানজিশন এখানে পাঠ করে রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আমাদের ভোটার জনগণ এবং সশস্ত্র বাহিনী যারা, এবং তারা এইবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে তো আমাদের সেনাবাহিনীর প্রধান এই ধরনের বক্তব্য রাখার কথা না, কিন্তু একটা বিশেষ অবস্থায় তাদের এই ঐতিহাসিক ভূমিকার জন্যই তো বাস্তবে আমাদের পট পরিবর্তনটা সহজ হয়েছে, নাহলে আরও অনেক রক্ত দিয়ে হতো আমাদেরকে অর্জন করতে হতো। তাহলে ইতিমধ্যে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সরকারের ট্রানজিশনে গুরুত্বপূর্ণ অংশীদার। তাহলে তাদের কথাটা বিবেচনার মধ্যে রাখাটা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সুতরাং কোনো ভুল বোঝাবুঝি দরকার নেই। আমি বলেছি এই সমগ্র ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। সবাইকে আস্থায় নেবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন এবং সম্মিলিতভাবে আপনি আপনার কাজটা সম্পন্ন করবেন। আমরা এরকম একটা শুভ বুদ্ধির শুভ উদ্যোগ সরকারের দিক থেকে আমরা দেখতে চাই। ধন্যবাদ। আমরা বলছি না যে সরকার সবকিছুতে খারাপ করছে বা সবকিছুতে খারাপ কিছু করছে, এটা বলার কোনো জো নেই। কারণ একটা যে পরিবর্তনের মধ্য দিয়ে সরকার এসছে, একটি রক্তাক্ত পরিবেশ, একটি রক্তাক্ত পরিস্থিতি, এবং আমাদের তরুণ প্রজন্মই রক্ত দিয়েছে, অধিকাংশই তো তরুণ প্রজন্ম, আমাদের ছাত্ররা, কিশোর যুবক। সুতরাং সেই রকম একটা প্রেক্ষাপট পেরিয়ে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি, এবং আমাদের যে গণতন্ত্রহীনতা ছিল দীর্ঘদিন ধরে, সেই গণতন্ত্রহীনতা থেকে কিন্তু মানুষের গণতন্ত্র এবং ভোটের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা। আপনার ক্ষুধা যত বেশি লাগবে, তত তো আপনার পেট যত খালি হবে, আপনার ক্ষুধাটা তত বেশি অনুভব করবেন আপনি। আর তখন আপনি খাবারের জন্য আগ্রহটা আপনার তত বেশি থাকবে যে আমি কখন খাবার খেতে পারবো, আমার এই ক্ষুধা নিবারণ করতে পারবো। সুতরাং ডক্টর ইউনূসের কাছে আসলে সেই প্রত্যাশা থেকেই কিন্তু এই যে এত কথা বলা, আমি সমালোচনা আপনি আমাকে বলেছিলেন, কথাটা আমি একটু রেসপন্স করতে চাই। আমরা 15টা বছর কিন্তু আন্দোলন করেছি, আপনি নিশ্চয়ই তার একজন সাক্ষী। এটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হবে, এটাই যে কোনো গণতান্ত্রিক সমাজের প্রাথমিক ব্যাপার। শেখ হাসিনা আওয়ামী লীগ এটা বন্ধ করে দিয়েছিল বলেই তো আমাদেরকে একটা রক্তাক্ত অভ্যুত্থান করতে হলো, এতগুলো জীবনের বিনিময়ে। এখন তো রক্তের দাগ শুকায়নি, এতগুলো জীবনের বিনিময়ে আমাদেরকে অভ্যুত্থান করতে হয়েছে। এখন যদি 10 মাস পরে যে সরকার ইতিমধ্যে তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা পার করে ফেলেছেন, যদি আপনি 3 মাস করে ধরেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল 90 দিনের জন্য, এখন তারা 10 মাসে তারা পা দিয়েছেন। তার মানে এখনো পর্যন্ত আমি নিশ্চিত বলতে পারছি না আমার নির্বাচনটা এক্স্যাক্টলি কবে কখন হবে। আমরা যে কথাটা বলেছি, এখন যদি নির্বাচনের জন্য রাজনৈতিক দলকে যদি মাঠে নামতে হয়, যদি আন্দোলন যদি জমায়েত করতে হয়, সমাবেশ করতে হয়, ঘেরাও করতে হয়, এটা তো আমাদের জন্য বিব্রতকর। এটা আমাদের জন্য কিছুটা লজ্জার, কিছুটা বিব্রতকর, এবং সরকারের জন্য তো এটা অনেক বড় বিব্রতকর বিষয় হবে। কারণ যে সরকার আমাদের সমর্থিত সরকার, যে সরকারের কাছ থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের ম্যান্ডেট তাদেরকে দিয়েছি, আপনারা দায়িত্ব নেন, কনফিডেন্ট, আপনারা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করেন, বিচার সংস্কারটা পর্যায়ে নিয়ে যান। কিন্তু মনে হচ্ছে সরকার ওই যে কপালকুণ্ডলার বলেছে না যে পথিক, তুমি কি পথ হারাইয়াছ? মাঝে মধ্যে সরকার দেখলে মনে হয় যে তারা পথ হারিয়ে ফেললো কিনা। তা আমরা চাইছি যে এই জন্য সরকার পথ হারাবে না, এই জন্য সরকারকে আমরা যেটুকু সমালোচনা করছি তাকে রাইট ট্র্যাকে রাখার জন্য, তারা যেন মুখ থুবড়ে না পড়েন, অথবা মাঝপথে তারা যেন ভঙ্গ দিয়ে তারা যেন মাঠ থেকে তারা যেন বেরিয়ে না যান। সেজন্য চাচ্ছি যে সরকার সফল হোক, এবং সরকার মানুষের ভয়েসটাকে, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত যে ভয়েস, এটাকে বিবেচনার মধ্যে নিলে আমি বিশ্বাস করি বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন একটা যাত্রা, এই অভ্যুত্থান যে বিশাল সম্ভাবনা তৈরি করেছে, মুক্তিযুদ্ধের পরপর আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আমাদের ঈশ্বর সামরিক স্বৈরতন্ত্রের বিরোধী আন্দোলন, আমি 9 বছর তখনও পুরোপুরি রাজপথে, এই 15 বছরের মতন, তখন তো আমার বয়স আরও অনেক কম। তো এবার নিশ্চয়ই আমরা চাইবো আমাদের আশাটা কোনোভাবেই এটা যেন হতাশায় পর্যবেসিত না হয়। আমি মনে করি এখনও সম্ভাবনা আছে, এবং অতি কথন বাড়াবাড়ি কারো কোনো বিশেষ কোনো এজেন্ডার কাছে আমরা যেন জিম্মি হয়ে না পড়ি। সম্মিলিত ইচ্ছা যদি আমরা
প্রতিফলন দেখতে চাই সরকারের আচরণে, তাহলে আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত আমরা একটা সফলভাবে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে আমরা হাঁটতে পারবো। যেমন আমরা সরকার কিছু ভালো উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা গতকালকে ব্রিফিং করে বলেছেন যে আমরা পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে ভিসি নিয়োগ করব। তারপরে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণের জন্য বাদ দেওয়ার জন্য গণশুনানি চলছে। এগুলো তো ভালো উদ্যোগ সরকার, এগুলো প্রশংসা করছে। এগুলো সরকার করে ফেললে তো কেউ বাধা দিচ্ছে না যে এগুলো আপনারা করবেন না। হ্যাঁ, সরকার যেটি করতে পারবে তার নির্বাচনের যে উদ্দেশ্য লক্ষ্য। তবে আমি একটু যোগ করি। আমি এই সরকারের তারা যেভাবে সরকার গঠিত হয়েছে, যে উচ্চ আদালতের যে রেফারেন্সে সরকার গঠন হয়েছে, তাদের কিন্তু রেফারেন্স হলো কিন্তু যে তারা ডে টু ডে কাজগুলো করবেন, মানে দৈনন্দিন যে নির্বাহী কাজ তারা করবেন। নীতিগত বড় কোনো প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে কনসেনসাস ছাড়া তাদের উদ্যোগটা নেওয়া উচিত না। আমি সেজন্য মনে করি, যেমন আমাদের বিচার সংস্কার এগুলো তো আমাদের অভ্যুত্থানের ম্যান্ডেট, যেখানে আমরা একমত হয়েছি, সেজন্য তো আমরা এর সঙ্গে আমরা একটা এনগেজমেন্টে যুক্ত আছি আমরা নির্বাচন। কিন্তু বাকি সরকার অনেকগুলো ঝুড়ি, তারা কিন্তু অনেকগুলো বাক্স তারা খুলে ফেলেছেন। এই বাক্সগুলো কিভাবে বন্ধ করবেন এটার চাবিও এখন অনেকগুলো মনে হয় তাদের কাছে নাই। সেজন্য বলেছি যে নতুন নতুন এজেন্ডাটা খোলাটা ঠিক হবে না, তাদের সময়টা খুবই সীমিত, তারা অন্তর্বর্তী নেক্সট ইলেকটেড গভর্নমেন্ট আসা পর্যন্ত তাদের সময়। সুতরাং তাদের ম্যান্ডেট কি, এজেন্ডা কি, এ ব্যাপারে তাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। তারা যদি এর বাইরে যদি অনেকগুলো এজেন্ডা নেয়, তারা যদি এখন খুলে বসেন, তাহলে কিন্তু এটা কিন্তু আরেকটা রাজনৈতিক সামাজিক বিশৃঙ্খলার জন্ম দিতে পারে। সেজন্য ধরুন এই যে মুক্তিযোদ্ধার যেভাবে কথাটা বললেন, এগুলোর সাথে কিছুটা অনেকগুলো প্রশ্ন যুক্ত আছে। এটা তাৎক্ষণিকভাবে যেটা 54 বছরে করতে পারেনি, হঠাৎ করে আপনি 1-2 মাসে এটা করে ফেলবেন, এরকম চিন্তা কিন্তু না করাটাই ভালো। এতে নতুন প্রশ্ন, নতুন বিতর্কের জন্ম দেয়, সরকার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়ে আর কি। এটুকু আমার কথা আর কি। না, সেটি ঠিক আছে, কিন্তু ভালো উদ্যোগ নিশ্চয়ই আমরা ভালো বলবো। সরকার ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেটাকে আমরা ভালো বলছি না, এটাকে ভালো বলছি। কিন্তু আবার সমালোচনা করছি কোথায়? শ্বেতপত্র কমিশন 6 মাস আগে ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে তারা যে একটা শ্বেতপত্র কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন, $16 বিলিয়ন আওয়ামী লীগের 15 বছরে পাচার হয়েছে। গত 6 মাসে শ্বেতপত্র কমিশনের যেসব সুপারিশ, কোনো একটা সুপারিশ নিয়ে সরকার কার্যকরী কোনো উদ্যোগ কিন্তু নেয়নি। তো সে কথা আমাকে বলতে হবে না। আপনি উদ্যোগ নিয়েছেন, একটা কমিশন গঠন করলেন, তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন, কিন্তু আখের আমি কোনো কাজ দেখছি না। এবার বাজেটে কালো টাকা সাদা করা, এই যে কালো টাকা, কিছু ভালো উদ্যোগ আছে। আবার মানুষ এই জন্য সরকারের কাছে, আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু বৈষম্য বিলোপের স্পষ্ট কোনো নজির কিন্তু নেই। বরঞ্চ নতুন নতুন বৈষম্য তৈরি হবার জন্য গত 9-10 মাসে 27 লক্ষ নতুন বেকার যুক্ত হয়েছে। মানুষ দারিদ্র্যসীমার নিচে মানুষ কিন্তু এখন নেমে গেছে। সেজন্য আমি বলতে চাই, ভালো কাজ করতে, কিন্তু ভালো কাজের জন্য সক্ষমতাও দরকার। তার মানে ইউ নিড এন পলিটিক্যাল অথরিটি, রাজনৈতিক অথরিটি। সরকারের এক ধরনের মোরাল অথরিটি আমরা তাকে দিয়েছি অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এই জন্য একটা স্ট্রং পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের যে সমাজ, এই সমাজের এখন যে হাজারো প্রবলেম, একটা পপুলারলি ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমার ধারণা সংকটটা আরও বাড়বে। আপনি একটু আগে বলছিলেন না, ভারতের এই যে পুশিনের যে সমস্যাটা, এটা তো খুব আনবিলিভেবল থিং। এটা এরকম একটা আগে 2-1 বার হয়েছে এরকম, কিন্তু ধারাবাহিকভাবে এরকম এখন প্রায় 20-25 দিন হয়ে গেল পুশিংটা চলছে, এবং আরও 2-3 হাজার নাকি বড় ওপারে তারা নাকি অপেক্ষমান। আমি এটার পুশিংটা সংখ্যাটার চেয়ে গুরুত্বপূর্ণ, ভারত আমাদেরকে একটা বার্তাটা দিতে চাইছে যে এখনো পর্যন্ত তারা গত অভ্যুত্থানের এই মধ্য দিয়ে বাংলাদেশের পরিবর্তন, ইন্ডিয়ান রুলিং ক্লাস, তার সরকার বা তার সাউথ ব্লক, এখনো তারা কিন্তু এই পরিবর্তনটাকে মেনে নিতে পারে, এখনো তারা কিন্তু গ্রহণ করেনি। ফলে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, সরকার বিরোধী তৎপরতা এবং অভ্যুত্থান বিরোধী তৎপরতার সঙ্গে তারা জাতীয় নিরাপত্তার সেজন্য বলতে, এবং জাতীয় নিরাপত্তাও কিন্তু গত 9 মাসে সরকারের কিছু, হয়তো আমার ইন্টেনশনে বড় কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রজ্ঞার প্রশ্ন আছে। বাংলাদেশ কিন্তু এমনকি জাতীয় নিরাপত্তার প্রশ্নে গত 9 মাসে অনেক বড় ধরনের ঝুঁকির মধ্যে কিন্তু এখন পড়েছে। এবং ইন্ডিয়ান আর্মি চিফ তিনি যেভাবে এক ধরনের ডিরেক্টলি হুমকি বললেন যে নির্বাচিত সরকার আসার আগে
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। এটা তো একদম থ্রেট করা। এটা আপনি প্রথমত আর্মি চিফের এটা বলবার কোনো এখতিয়ার নেই। এটা বললে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে, গভর্নমেন্টের পলিসি লেভেল বলবে। হি ইজ নট দ্য পারসন টু স্পিক আউট অন দিস ইস্যু, বাট তিনি বললেন। তার মানে এটা ভারত এখনও দেখা যায় একটা বৈরী প্রতিবেশী, কিন্তু সরকারও কিন্তু ধরেন আপনাকে তো অনেক সময় আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, শত্রুর সঙ্গে আপনাকে বসবাস করতে হয়। তাহলে করতে গেলে একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে। সরকার গত 9-10 মাসে কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটাও কিন্তু অ্যাক্টিভলি কোনো এনগেজমেন্ট জায়গাটা তৈরি করতে পারেনি। ভারতের তো কনস্ট্যান্ট বিরোধিতা আছেই, সেটা আমরা জানি, এবং উই আর টু অপোজিট। তো আমরা সেটা করছি, কিন্তু একই সাথে যার সঙ্গে আপনাকে বসবাস করতে হবে, তাহলে তার সঙ্গে তো ন্যূনতম সম্পর্ক, তাহলে একবারে সর্বনিম্ন একটা রিলেশনশিপ তো লাগবে আপনার। নাহলে তো, কারণ আমার ঘরে আগুন জ্বললে তো ভারতের ঘর তো নিরাপদ থাকবে না, ভারতের সীমান্তে আগুন জ্বললে তো আমার বাড়ি তো নিরাপদ থাকবে না। আমি ভারতকে বলেছি, ওদেরকে, ওনাদের যদি 10টা কার্ড থাকে আমাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সম্পর্কে, আমাদেরও 2-4টা কার্ড আছে। সুতরাং একেবারে আমরা তো কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা একে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই, আবার সৎ প্রতিবেশীর মতন আমরা বসবাস করতে চাই। এটাই তো আমাদের গোল। এই সরকার এই দিক থেকে খুব ইফেক্টিভ কোনো রোল কিন্তু প্লে করতে পারছে না। এবং এই যে হঠাৎ করে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বললেন না, 54 বছর এই ধরনের কোনো পোস্টে আমরা কিন্তু কাউকে নিয়োগ দেখিনি। এবং অনেকটা যেন 3 বাহিনীর উপরে যেন তার এক ধরনের দেখভাল করার দায়িত্ব, যেটা আনবিলিভেবল, এবং এটা যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছে সমাজের নানা অংশ, রাষ্ট্রে। এইসব কাজগুলো সরকারকে আরো বিতর্কিত করছে, অপ্রয়োজনীয় একটা বিরোধিতার মধ্যে হুমকি দিচ্ছে। এই কাজগুলো ঠিক হবে না আর কি। আমি কথাটা এভাবে শেষ করতে চাই, সরকারের এজেন্ডাটা খুবই নির্ধারিত, বিচার করবেন, সংস্কার করবেন, নির্বাচনের সুনির্দিষ্ট পথনাকে ডিক্লেয়ার করবেন, আর দৈনন্দিন মানুষের রুটি রুজি, জীবন জীবিকার যে প্রশ্ন, আপাতত এইটুকু সরকারের কাজ। এইটুকু করে তারা সফলভাবে বেরিয়ে যেতে পারলে সরকারকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। আমরা শেষ করার আগে আপনি একটি বিষয় উল্লেখ করেছিলেন, 27 লাখ বেকার যে যোগ হলো আমাদের দারিদ্র্যসীমার নিচে আমরা জানি যে আমাদের অর্থনীতির ভাষায় যেটি বলে ডিভিডেন্ড পিরিয়ড চলছে বাংলাদেশে। এটি একটা সম্ভাবনা, কিন্তু এটা কিন্তু অবশ্যই এই সম্ভাবনার সময় আর এই তরুণরা দেশে একটি পরিবর্তন, তরুণদের নেতৃত্বেই তো পরিবর্তন এসছে। এ সময় তো এটা প্রত্যাশা ছিল যে আসলে সরকার এই বৈষম্য দূর করতে, এই যে বেকার যারা আছে, যারা বিগত দিনে বেকার হয়েছে অপশাসনের কারণে, যারা চাকরি বাকরি পায়নি, প্লাস এই 9 মাসে যারা হয়েছে, এদেরকে স্পেস তৈরির একটা নির্দেশনা থাকা উচিত ছিল। বললেন, আমরা তো আশা করেছিলাম, ধরুন ঢাকাতে এত বড় বিনিয়োগ সম্মেলন হলো, কিন্তু বাস্তবে যদি আপনি টাকার অঙ্কে বলেন, অ্যাজ সাচ কোনো বিনিয়োগ এখনো পর্যন্ত আসেনি। প্রত্যেকে দেখতে চাইছে একটা স্টেবল গভর্নমেন্ট, দেখতে চাইছে যে গভর্নমেন্ট অ্যাটলিস্ট 5 বছর টিকবে, যে লোকটা বিনিয়োগ করবে সে তো দেখবে তার বিনিয়োগের ভবিষ্যৎটাকে, স্টেবিলিটি আছে। এখন তারা দেখছে যে সরকারের এখন যে পরিস্থিতি, কোনো বুদ্ধিমান বিনিয়োগকারীরা কিন্তু এখন আসবে না, অ্যাজ লং অ্যাজ আপনার একটা পপুলার ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু না আসে। হিসাবে রাখা দরকার। এখন আপনি কর্মসংস্থান বাড়ানোর পরিবর্তে কর্মসংস্থান আরও কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, ভয়ের ব্যাপারটা কিন্তু এখানে। সেজন্য উচিত হবে না সরকারকে ইনডিফিনিট পিরিয়ড যারা ক্ষমতায় থাকতে চান বা রেখে দিতে চান, তারা যাই হোক, তারা কিন্তু বাংলাদেশের মানুষের মঙ্গল চান, এরকমটা কিন্তু ভাবা যাচ্ছে না। কারণ হচ্ছে যে ওনারা তো আমাদের এত সমর্থন, মানুষের এক ধরনের সমর্থনের পরও সরকার মানুষের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াতে পারছে না। প্রশ্ন সদিচ্ছার প্রশ্ন না, প্রশ্ন তার সক্ষমতারও কিন্তু প্রশ্ন আছে। তো সেই জায়গাটা যদি আমি রিয়েলাইজ করতে পারি যে আমার পক্ষে কতখানি সম্ভব। আপনি যিনি ধরেন, আপনি দেখবেন যখন আমরা অলিম্পিকের গেম হয়, যারা 100 মিটারের যারা রানার, তারা 100 মিটারের রেসে তারা অংশ নেন, যারা 500 মিটার অংশ নেন, যারা 5000 মিটার যারা দৌড়ান, এটা কিন্তু এক ব্যক্তি না, এক প্লেয়ার না, ওনারা 100 মিটার, 500 মিটার, 5000 মিটার ওনারা একসঙ্গে দৌড়াতে চান। দিস ইজ নট দ্য এজেন্ডা। এই ধারণাটা ভুল, উপলব্ধিটা গুরুতর ভুল, এবং আকাঙ্ক্ষাটা পরিত্যাগ করা দরকার। আপনারা অল্প সময়ের জন্য এসছেন, নির্দিষ্ট কাজ আছে, আমরা আপনাদের উপর আস্থা রেখেছি, মেহরবানি করে আস্থার মর্যাদা দেন, আপনাদের এরিয়ার মধ্যে থাকেন, অগ্রাধিকারের মধ্যে থাকেন, প্রধান যে ম্যান্ডেট তার উপরে দাঁড়ান।
তাহলে আপনারা মর্যাদা পাবেন, দলগুলো একটা আলাপ আলোচনা করে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে হাঁটতে পারবে, এবং বাংলাদেশের এই যাত্রাটা যাতে নিরাপদ হয়, স্বস্তির হয়, যাতে গণতন্ত্রের উত্তরণ হয়, এটাই তো আমরা সবাই দিন শেষে দেখতে চাই। এবং এটা তো সরকারকে আমরা সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো সেক্ষেত্রে। কিন্তু এর বাইরে গেলে কিন্তু আমরা অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকবে। এরকম ঝুঁকি সরকারের দিক থেকে কোনোভাবে নেওয়াটা ঠিক হবে না। সাবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে উপস্থিত হয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিওডি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।